দেন বাঁচাইতে পারি নাই। আমার মা হচ্ছে আমার মেয়ে। আমার মা সবসময় একটা কথা বলতো যে বাপি রে বাপি, চিন্তা করিস না, সব হইব। আমার মায়ের সবকিছু মনে পড়ে। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যেতাম ততক্ষণ পর্যন্ত মা ঘুমাতো না। আমরা 40 টাকা প্লেটে ভাত খাইছি। যদি আমাদের টাকাটা শেষ হয়ে যায় যেতে, মা হচ্ছে একটা পৃথিবী, মা হচ্ছে একটা সুখ। বাবা মা দুইজনই আসলে সেম। আমরা যখন হায়দ্রাবাদে যাই, ওইটা আমাদের জীবনের সবচাইতে, আমার জীবনের সবচেয়ে করুণ মুহূর্ত বলা যায় আমাদের দুই ভাইয়ের জন্য। আমরা ভাবছিলাম আমার মা সুস্থ হয়ে যাবে, কারণ মা এই প্রথম হাসতে শুরু করে। মা ভয় পাচ্ছিল যে হিরো হইছিস, হিরো, একটু অন্যমনস্ক কনভারসেশন করে না, একটু অন্যমনস্ক। কিছু করার নাই, ঠিক আছে বাবা, প্রবলেম নাই। দেন বাঁচাইতে পারি নাই, কিন্তু আমি আমার মায়ের হাতটা ছাড়িনি। যখন ওই লাস্ট চলে যায় সেদিন যে ধরছি, মা পারলাম না বাঁচাতে, আর পারলাম না। পৃথিবীর মধুরতম ডাক মা। ছোটের শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতার পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। আজ বিশ্ব মা দিবস। প্রত্যেকেই এ দিনটি মায়ের সঙ্গে কাটাতে ভালোবাসে, কিন্তু দুর্ভাগ্যবশত মাকে ছাড়াই এবছর মা দিবস কাটাচ্ছেন ঢালিউড সুলতান বাপ্পি চৌধুরী। গত বছর 5ই মার্চ না ফেরার দেশে পাড়ি জমান তার মা স্বপ্না সাহা। তবে মা পাশে না থাকলেও এই নায়কের কাছে আছে বেশ কিছু সুমধুর স্মৃতি। এছাড়াও আছে কিছু বিভীষিকাময় গল্প, যা মনে পড়লে আজও বিষণ্ণ মেঘে ছেয়ে যায় বাপ্পির আকাশ। ওই যে মানুষ বলে একটা কথা যে যার মা নেই সে বোঝে। সো মার প্রতিটা মুহূর্তই আমার মনে পড়ছে, কারণ হচ্ছে আমি আমার মায়ের সবচেয়ে কাছে ছিলাম। আমি আমার মার সঙ্গে ঘুমাতাম। আমার মা আমার পিঠের মধ্যে শুয়ে থাকতো। আমার মা সবসময় একটা কথা বলতো যে বাপি রে বাপি, চিন্তা করিস না, সব হইব। আমার মায়ের সবকিছু মনে পড়ে। আর কাছে থাকার বিষয় হচ্ছে রাত 11টা যদি বাজতো, এর আগেই আমার মা 9টা থেকে শুরু করতো যে আমি কখন আসব। আমার মা শুধু এতটুকু যে কই রে তুই, কই রে তুই। আর 11টা বাজলে আমার মা ধমক দিত না, কারণ আমার মাকে যদি আমি ধমক দিতাম, আমার মা উল্টো আমাকে ধমক দিত না। মা যেটা বলতো সেটা হচ্ছে ঠিক আছে। মা ভয় পেত, ভয় পেয়ে কামড় দিয়ে ফোনটা রেখে দিয়ে আবার একটু পরে, তুই জানাস তো তোর বাবা চলে আসছে, আচ্ছা ঠিক আছে তুই না আয়, তুই না আসলে আমি ঘুমাবো না। যখনই সে এই কথাটি বলতো আমি দৌড়ে চলে আসতাম বাসায়, বিকজ অফ আমার মা ঘুমাবে না। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যেতাম ততক্ষণ পর্যন্ত মা ঘুমাতো না। যখন আমার ঢাকার মধ্যে শুটিং হতো, আর ঢাকার বাইরে যখন শুটিং হতো তখন আমার মা জানতো যে আমি বাইরে। সেই ক্ষেত্রে আমার যে লোকগুলো আছে তাদেরকে ফোন করতো, তাদেরকে ফোন করে বলতো ও খাইছে নি, ওরে কিন্তু তেল দিও না, ও কিন্তু তেল খেতে পছন্দ করে না। কারণ হচ্ছে শুটিংয়ের 80% ঢাকায় শুটিং থাকলে আমার মাই আমাকে রান্না করে দিত এবং আমি সেই খাবারটাই খেতাম। আমার আমি যদি একটু বাল্কি হই, আমি এখন একটু, আমার পেটটা বাড়ছে, আমি একটু মোটা হয়েছে, আমার মা থাকতে আমার কোনোদিন মোটা হতে দেয় নাই। আমার মা যখনই দেখতাম একটু মোটা হচ্ছি, তখনই আমার মা, দেখছোস কি মোটাটা হইতেছোস, এটা খাইতে পারবি না, কারণ আমি খেতে অনেক পছন্দ করতাম। আমার মা আমার জন্য খাবার লুকায় রাখতো। আমার একটা ছোট ভাই ছিল আশরাফকে আলাদা খাবার দিত, বিকজ অফ আমার কাছে যদি খাবারটা নিয়ে আসে তাহলে আমি খেয়ে ফেলবো। আমার মা আশা করতো তুমি ডাইনিং টেবিলে খাও, বাপ্পির সামনে যে খেও না, বাপ্পি কুইটা সব খেয়ে ফেলবে। এই সময়টা এসে আমি আমার মাকে প্রতিনিয়ত মিস করছি। আসলে মা হচ্ছে একটা পৃথিবী, মা হচ্ছে একটা সুখ। বাবা মা দুইজনই আসলে সেম। আমার বাবা আসলে আমার মায়ের যে জায়গাটা সেটা আমার বাবা ভুলিয়ে দিছে। মা ঠিক যেই টাইমে আমাকে ফোন করা শুরু করে, বাবা ঠিক সেই টাইমে আমাকে ফোন করে। এবং বাবাও ঘুমাইতে যায় না, আমাকে ধমকায়, মা ধমকাতো না। আর মাকে মিস করা হচ্ছে কি, বাবা অনেক কিছু চাইলেই বলতে পারে না, কিন্তু মা বলতে পারে। মা প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতে পারে, প্রত্যেকটা মুহূর্ত এক্সপ্লেইন করতে পারে। মা বুঝতে পারে আমার ছেলেটার মন খারাপ, মা বুঝতে পারে তার
ওকে ওর খারাপ লাগতেছে, ওর আজকে যাওয়ার দরকার নেই, সেটা একমাত্র মাই বুঝতে পারে আসলে। আমি মাকে মাঝে মধ্যেই ড্রিম দেখি, আমার মাকে খুব কাছ থেকে ড্রিম দেখি। আমাদের মানে আমাদের ধর্মীয়ভাবে যেটা বলা হয় যে 1 বছর একটু কনজাস্টেড হয়ে থাকতে, গায়ে লোহা পড়ে থাকতে। বিলিভ মি অর নট, আমি এগুলো কিছুই করিনি, বিকজ অফ আমার মা আমাকে এত ভালোবাসতো যে আমার কাছে মনে হয়েছে যে আমার মা আমাকে আমার কখনো ক্ষতি হবে না। ইভেন আমার যদি কখনো ক্ষতিও হয়, আমার মা এসে আমাকে প্রোটেস্ট করবে। আমি আমার মার সব স্মৃতি মনে রাখছি। ইভেন মানে থাকে না মানুষের একটা কথা যে মানুষ তার বিয়ে করলে তার ড্রিম হচ্ছে তার বাচ্চা কাচ্চা। আমি খুব প্রাউড ফিল করে বলি যে আমি আমার মেয়েকে আমার নিজের হাতে কুলে নিয়ে রাখছি। আমার মা হচ্ছে আমার মেয়ে। আমার লাইফের চাওয়া পাওয়া বলতে আমার অনেক বেশি এক্সপেকটেশন কোনোদিন ছিলও না। আর মাকে খুব কাছ থেকে পেয়েছি। আমার মাকে আমি আমার নিজের মেয়ে মনে করতাম। আমার কাছে যদি আমি বিয়ে না করি এবং আমি যদি আমার বাচ্চা কাচ্চাও কোনোদিন এক্সপেকটেশনে আমি বিয়ে পর্যন্ত না যাই, আমার কিছু আসবে যাবে না। কারণ আমি আমার চোখের সামনে আমার মেয়েকে দেখে ফেলছি। আমি আমার মেয়েকে পালন করেছি, আমার মেয়েকে আমি আদর করতাম। মা তো আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। আমরা কেউ বুঝে ওঠার আগেই বলা যায় যে আমার ভাই সবসময় বাবার পেছনে দৌড়াইছি, মা যে কখন রোগ বাধায় ফেলছে আমরা টেরই পাই নাই। মা যখন হঠাৎ করে সিক হয়ে যায়, আমি 1 বছর খানেক আগের গল্প তো, স্মৃতিটা আমি সব কাজ অফ করে দিয়েছিলাম। আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার মার সাথে থাকতাম, আমি আমার মার সঙ্গে ঘুমাতাম। আমার মা সর্বপ্রথম একদিন যখন খুব বেশি অসুস্থ হয়ে গেছিল, যখন নিজেকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছিল না, ওই সময়টাতে মানে থাকে না মানুষের বাচ্চারা ঠিক বাচ্চাদেরকে একটা মা বা বাবা যেভাবে দেখে তার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত, তার ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু, ঠিক তেমনি প্রথম দিন থেকে যখন ওই দিন থেকে আমি আমার মাকে টেক কেয়ার করা শুরু করেছি, তখন থেকে মনে হয়েছে যে আমার মা হচ্ছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার জীবনটা সার্থক হয়ে গেছে যে আমি আমার মাকে সুন্দরভাবে সুস্থ করতে চাচ্ছিলাম। এবং আমি আমার মাকে সবসময় মোটিভেশন দিতাম। আমার মা ঘুমাতে পারতো না রাতের বেলা, আমি আমার মার সঙ্গে বসে বসে গল্প করতাম, মাকে একটা করে বাদাম দিতাম। আমার মা হঠাৎ করে ভোর 5টার সময় বলছে, আমার না আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করতেছে। আমি নিজে এটা আলু সিদ্ধ ভাত রান্না করেছি, হাত কেটেছি। পরে মাকে মানে একটু শক্ত হয়েছে, খেতে পারে নাই, বাট আমি টিপে খাওয়াই দিছি। দেন আমরা যখন হায়দ্রাবাদে যাই, ওইটা আমাদের জীবনের আমার জীবনের সবচেয়ে করুণ মুহূর্ত বলা যায় আমাদের 2 ভাইয়ের জন্য। মার কথা হচ্ছে, মা উইশ করেছিল যে সে দেশের বাইরে গেলে, যে হসপিটালে উনি ট্রিটমেন্ট করেন ওখানে গেলে উনি সুস্থ হয়ে আসবেন, ওনার কাছে এটা মনে হয়েছিল। এবং আমি এবং আমার ভাই 2 ভাই আমরা রওনা দেই আমার মাকে সুস্থ করার জন্য। প্রথম দিন আমার মার গায়ে থেকে পানি বের করলো বডি থেকে। মার লিভার সিরোসিস হয়েছিল 2nd স্টেজে। আমার মা হাসতেছিল, সবার সাথে ভিডিও কলিং করছিল। আমরা ভাবছিলাম আমার মা সুস্থ হয়ে যাবে, কারণ মা এই প্রথম হাসতে শুরু করে। হঠাৎ করেই মা সন্ধ্যার পর খুব মানে অন্যমনস্ক বিহেভ করছিল, যেটা আমাদের কাছে একটু, আমরা তো আর ভিতরে ঢুকতে পারছি না, ওখানেও মানুষ আমাকে চেনে। দ্যাটস ওয়াই আমার মা একটু এক্সট্রা প্রেফার পায়, এক্সট্রা প্রায়োরিটি পায়। সেই ক্ষেত্রে আমরা 2 ভাই অলওয়েজ এন্ট্রি নিতে পারতাম। রাতের বেলা ডক্টর ফোন দেয়, ফোন করার পরে মা একটু অন্যমনস্ক।
মা ভয় পাচ্ছিল যে হিরো হিরো একটু অন্যমনস্ক কনভারসেশন করে না, একটু অন্যমনস্ক। আমরা খুব ভয় পাচ্ছিলাম, আমার মা তো এইভাবে কথা বলার কথা না। দেন পরের দিন থেকে মার আর সেন্স নাই। মার যখন আর সেন্স নাই, আমরা তখন আমি মাকে খাওয়াই দিয়ে আসছি লাস্ট খাবারটা, মানে রাতের বেলা। সকাল থেকে সেন্স নাই, ডক্টর বলতেছে যে আপনার মা তো সেন্স আসতেছে না, উনি একটু অন্যমনস্ক বিহেভ করতেছে। আমরা ডক্টরের সাথে অনেক শাউট করি বিকজ অফ এখান থেকে এক ডক্টর, এখান থেকে যে আমাদের ডিউটি ডক্টর, সে বলে যে ওনার তো এরকম হওয়ার কথা না, একসাথে এত পানি কিভাবে বের করছে, এত পানি বের করতে গেছে কেন বডি থেকে, তাহলে তো শরীর এরকম হবেই। তখন আমাদের কিছু করার ছিল না। ডক্টর বলতেছে যে তার জ্ঞান ফিরবে কি ফিরবে না তারা জানে না। আমার বাবা তখনও জানে না যে আমার মায়ের এই অবস্থা, কারণ বাবা আগের দিনই মার সাথে ভিডিও কলে কথা বলেছে, কারণ আমার বাবা আমার মাকে ভীষণ ভালোবাসতো। মানে আমরা কি ভালোবাসতাম, এই ভালোবাসা আসলে সিনেমাকেও হার মানায়। আসলে এতটা ভালোবাসতো, যেদিন উনি চলে আসে, আমরা যখন ঢাকায় থেকে হায়দ্রাবাদ রওনা দিই, আমার বাবা আমার মাকে রেখে যায় এয়ারপোর্টে, এবং আগের দিন বাবা আমার মায়ের পায়ের নখ, হাতের নখ খুব কিউট করে কেটে দিচ্ছিল, মানে এতটা ভালোবাসে। তখন বাবাকে কি বলবো, বাবা বলছে মার সঙ্গে কথা বলতে চায়, আমরা তো মার সঙ্গে কথা বলতে দিতে পারছি না, কারণ মা তো কথা বলেন। তারপর আমরা প্ল্যান করি, ডক্টর বলে যে আপনার বাবাকে খবর দেন, ওনার তো জ্ঞান ফিরবে না এখন। দেন আমাদের আর কিছু করার থাকে না। আসলে আমরা দুই ভাই একা একটা ভিন দেশে ওয়েট করছি, ডক্টরের সঙ্গে যতই ঝগড়া করছি না কেন, দিন শেষে তো মা তো ব্যাক করছে না। ওই ব্যাপারটা, মানে তখন আমরা ডিসিশন নেই যে বাবাকে কিছু বলার দরকার নাই, আমার মাকে আমরা বাংলাদেশে নিয়ে যেতে চাই, ডক্টর ছাড়বে না, বিকজ এইভাবে ছাড়া পসিবল না। কিন্তু এইভাবে থেকে আমার মা যদি চলেই যায়, আমাদের দুই ভাইয়ের উইশ ছিল যে আমি এবং আমার ভাই, যে আমার মাকে আমরা জীবিত আমার বাবার কাছে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া ছিল। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে আমাদের দুইজনের উপর দিয়ে যা গেছে সেটা আসলে আমরাই জানি, পৃথিবীর আর কেউ জানে না হয়তো। আমরা একদিকে ডক্টরের বিল দিতে হচ্ছে, আমরা প্ল্যান করলাম, ডক্টর আমাদেরকে ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স প্ল্যান করতে বললো, যে ওখান থেকে কলকাতা 2 দিন লাগবে, 2 দিন থেকে তারপর বাংলাদেশে ঢুকবো। কিন্তু আমার মা কোনোদিন আসলে বাসে উঠে নাই। আমার মা বুঝ হওয়ার পর আমার বাবা কোনদিন মাকে বাসে উঠে নাই। মা অ্যাম্বুলেন্সে এত দূর যাবে, মা তো কষ্ট হবে, অথচ মা তো সেন্সে নাই, কিন্তু আমার মার কষ্ট হবে, সেটা সহ্য করতে পারবো না আমরা। দেন আমরা ডিসিশন নিই যে আমরা একটা চার্টার প্লেন অ্যাম্বুলেন্স করবো, এয়ার অ্যাম্বুলেন্স প্ল্যান করবো, ডিরেক্টলি বাংলাদেশে নিয়ে আসবো। ওখানে এত টাকা একসাথে অ্যারেঞ্জমেন্ট করা অনেক টাফ ছিল আমাদের জন্য। দেন আমাদের কার্ড পাঞ্চ, আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছিল আবার হায়দ্রাবাদে, ভাইয়ার পাঞ্চ করে শেষ হয়ে গেছে। এমন সময়ও গেছে যে আমরা ট্রাই করতেছি কিভাবে আসলে এই জায়গা থেকে যাবে, বাট যা কিছু হোক না কেন মাকে কষ্ট দিব না। মা অজ্ঞান হয়ে গেছে, আমরা জানতেছি মা ব্যাক করবে না, সবাই বলতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, উনি ব্যাক করবেন এবং ওনাকে আমরা এইভাবে নিবও না। দেন ভাইয়ার একটা ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড, তারা কিভাবে যেন সবকিছু, কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের এলো, সবাই আমাদেরকে হিউজ অ্যামাউন্ট দিল, যারা আসলে অ্যাট এ টাইম আমাদেরকে হায়দ্রাবাদে আমাদের অ্যামাউন্ট পৌঁছালো। আমরা একটা এয়ার অ্যাম্বুলেন্স নিলাম, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আমরা রওনা করলাম। এয়ার অ্যাম্বুলেন্স যখন উঠি, হায়দ্রাবাদে ভিআইপি সিগন্যাল ছিল, দ্যাটস ওয়াই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অলমোস্ট আমরা এয়ারপোর্টে কাটাইছি। আমার মাকে নিয়ে আমরা ফ্লাই করতে পারছিলাম না, অ্যাম্বুলেন্সটা আসতে পারছিল না, বিকজ অফ কিছু ভিআইপি সিগন্যাল ছিল। মানে এই টাফ সিচুয়েশনটা আসলে যারা চোখের সামনে ছিল একমাত্র তারাই জানে আসলে।
বিকজ অফ আমরা দুই ভাই যখন প্লেনে উঠছিলাম তখন যে ক্রিটিক্যাল ইউনিটে যে ডক্টর, প্লেনের ডক্টর আছে যারা ইমার্জেন্সিতে থাকেন, তারা বলেছিল যে উনি তো উপরে উঠলে থাকবেন না, মানে উনি বাঁচবেন না। কিন্তু আমাদের হাতে কোনো অপশন নেই। আমরা বলছিলাম যে উপরওয়ালা আমার মা বাঁচবেন, আপনি উঠান। দেন উপরে উঠানোর সময় তারা বলতেছিল যে যদি উপরে উঠান, যদি কিছু হয় তাহলে তো আমাদেরকে আরো এক্সট্রা 50,000 রুপি পে করতে হবে। কি কারণ? কারণ হচ্ছে অনেক প্রসিডিউর থাকবে, এইটা সেটা সামথিং লাইক দ্যাট। আমরা সেটাও মেনে নিচ্ছি। এক কথায় চেষ্টা তো করতে হবে। দেন প্ল্যান করি। প্ল্যানটা হচ্ছে আমরা এসে সেফলি পৌঁছাই, আরেকটা হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর ওই হসপিটালে আবার ওনারা চিকিৎসা দিতে চান, আমাদেরকে আটকে রাখেন, সারা রাত মারামারির মধ্যে কাটে। একটা অবিশ্বাস্য গল্প, সেটা হচ্ছে আমার মা 4 বার চোখ খুলেছে এর মধ্যে। একবার আমার সময়, একবার আমার বড় বোন আর আমার বড় দুলাভাইকে দেখার জন্য, আরেকবার আমার বাবার জন্য, আরেকবার আমার ভাইয়ের জন্য, আরেকবার আমার বোনের জন্য। 4 বার উনি চোখ খুলেছেন, শুধু একবার করে চোখ খুলেছেন আর এরপর চোখ বন্ধ করে দিয়েছেন। উনি প্রত্যেকবার যতবার দেখা হয়েছিল, মানে কলকাতায় আমার বোন থাকে, বোনের জন্য, আরেকবার বাংলাদেশে ওনাকে আমরা জীবিত নিয়ে আসি, এই প্লেনে করে জীবিত নিয়ে আসি। জীবিত থাকাকালে উনি 4 দিন বেঁচে থাকেন। 4 দিন পর সকালে খবর আসেন যে উনি নেই। বাবা ওই দিনই ফার্স্ট জানতে পারে, যেদিন আমরা বাংলাদেশে নিয়ে আসি মুগদা মেডিকেলে। তখন বাবাকে বলি, বাবা আসলে আমাদের কিছু করার ছিল না। তখন বাবা বলে যে আমি তো জানি আমার ছেলেরা কষ্ট করছে, কিছু করার নাই, ঠিক আছে বাবা, প্রবলেম নাই। দেন বাঁচাইতে পারি নাই। বাট আমার মা সবসময় একটা কথা বলতো যে দেখিস বাপ্পি, তুই একদিন অনেক বড় হবি, বাবার রাগ ঠান্ডা রাখিস, রাগ করিস না, রাগ দেখাইস না, বাইরের সাথে মিল্লা থাকিস, বাবুর সাথে মিল্লা থাকিস, কোনোদিন রাগ দেখাইবি না। রাগ দেখাইলে মাটির নিচে তাকায় থাকবি। কারণ আমার অনেক রাগ তো, আমি অনেক পার্সোনাল ইগো বেশি আমার, ফ্যামিলিগতভাবে। সো কিন্তু একটা কথা কি, আমার মার হাতটা আমি এক মুহূর্তের জন্য ছাড়ি নাই। আমার মা যতক্ষণ পর্যন্ত অসুস্থ ছিলেন তখনও আমি আমার হাতটা ধরেই রাখছি। অ্যাম্বুলেন্স 5 বার অ্যাম্বুলেন্স চেঞ্জ হয়েছে লাইফ সাপোর্ট থেকে, কিন্তু আমি আমার মায়ের হাতটা ছাড়িনি। যখন ওই লাস্ট চলে যায় সেদিন যে ধরছি, মা পারলাম না বাঁচাতে, আর পারলাম না, বাট আমরা চেষ্টা করছি। বাট আমি বিশ্বাস করি যে আমার মা আমার পাশেই আছে, আমাকে সব অশুভ শক্তি থেকে উনি আমাকে বাঁচাচ্ছেন। এবং ঠিক মার মতো করেই বাবা আমাকে আগলে রাখছে। আমি এখন বাবার সঙ্গে ঘুমাই, আমার বাবার সঙ্গে আমি আমার সব কিছু শেয়ার করি। আমার মা সবসময় চেয়েছেন আমি যেন একটু বিজনেসে মন দিই, আমার ফিল্ম ক্যারিয়ার থেকেও যেন আমি বিজনেসটাতে বেশি মন দিই। আমি সেটাও একটু চেষ্টা করছি। ফ্যামিলির সাথে থাকতে ভালোবাসি অনেক, কারণ এটা বাবা মার থেকে শেখা। আসলে ওই দিনটা, মানে আমরা ওই 2 দিন যে কাটাইছি, মানে ওইটা আসলে কেউ যদি আমাদের সামনে না থাকে তারা বুঝতে পারবে না। আমরা 2 ভাই এমনও হয়েছে যে আমরা 40 টাকা প্লেটে ভাত খাইছি। যদি আমাদের টাকাটা শেষ হয়ে যায়, যেতে টাকা আমাদের কাছে আছে, বাট আমাদের সেফ মানে থাকে না। যখন আমরা প্লেনের জন্য অপেক্ষা করতেছি, অলরেডি আমরা ফুল পেইড, আমাদের মোটামুটি 10 লাখ রুপি অলরেডি পেইড, বাট আমাদের প্লেন আসতেছে না। আমার মা অ্যাম্বুলেন্সে বসে আছে, হসপিটাল থেকে প্লেন ছাড়ছে, মানে অ্যাম্বুলেন্স ক্লিয়ারেন্স দিচ্ছে না। এয়ারপোর্টে যাওয়ার পর প্লেন আসেনি। 5.5 ঘন্টা ধরে যাবৎ মানে প্লেনের জন্য অপেক্ষা করতেছি, প্লেন আসবে কি আসবে না। বিকজ অফ একটা ভিন দেশে আছি, যেই দেশের মধ্যে আমি চাইলেই একটা কর্তৃত্ব কাটাতে পারছি না। মানে ওখানকার যে ইমিগ্রেশন অফিসার,
তাকে আমি তার সঙ্গে আমি আমার পরিচয় দিই, সে আমাকে অনেক রেসপেক্ট করে। দেন সে কমিউনিকেশন করে, বলে যে আরও 2 ঘন্টা লাগবে, চার্টার আপনি যেই অ্যাম্বুলেন্সটা ভাড়া করেছিলেন সেটা ট্রাফিকে পড়ে গেছে। আমি বললাম কিন্তু আমাদের তো প্লেন আসার কথা সকাল 10টায়, এখন রাত 10টায়। এটা তো আসলে আপনাদের যে এজেন্সি যাদের মাধ্যমে করেছে তারা বলতে পারবে, কিন্তু তাদেরকে আমরা ওইভাবে রিচ করতে পারিনি। পার্সোনালি আমাকে আমার কলকাতার একটা বন্ধু, যে কিনা আমাকে প্রচণ্ড লেভেলের হেল্প করেছে, মানে আমিও ওর হেল্প আমি আসলে আমার জ্ঞানার্থে আমার জীবন যতদিন থাকবে আমি তাকে ভুলতে পারবো না। মানে আমি তাকে আমি অনেক ভালোবাসি আসলে, মানে তাকে ভুলা আমার পক্ষে পসিবল না। সে আমাকে সার্বিক দিক থেকে হেল্প করেছে। আমি মানে যখন আমরা প্লেনে উঠেছি, এটা আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার মা তারা বলেই দিছে প্লেন যখন উপরে উঠে যাবে সে আর থাকবে না। এটা একদম কনফার্ম করা। ক্রিটিক্যাল ইউনিটের ডক্টর, মানে এয়ার অ্যাম্বুলেন্সের ডক্টর ছিল। আমরা বলছি আমার মা থাকবে, সেটা আমি বলতেছি যে আমার মা থাকবেই, আপনি উঠান প্লেনে। দেন প্লেনে উঠানোর পর আমি তার পাটা ধরেই রাখছি। আমার ভাই ওই পাশে, টোটাল 5টা সিট তো প্লেনগুলোতে, আর হচ্ছে বিশাল বড় কেবিন। আমি তার পাটা ছাড়তেছি না। যখন উপরে উঠে গেছে ওনার যে শ্বাস প্রশ্বাসটা কমতে শুরু করে, আমি না শুধু উপরে আমার মা যাদের নাম বলতে বলছে আমি এই নামগুলোই জপ করেছি। জব করতে করতে একদম সবকিছু অন্ধকার ছিল, মানে ডাক্তার চাপতেছিল ইমার্জেন্সিতে, মানে হবে কি হবে না। আমি একটু কিছু জিনিস মানে ওখানে ধারণ করা ছিল। তখন হঠাৎ করেই একটা মিরাকেল ঘটে। মিরাকেল হচ্ছে যে একটা চাঁদ দেখতে পাই, কাইন্ড অফ অনেক বড় একটা চাঁদ। পুরো প্লেনটা না জল করছিল, ঠিক এইরকম আলো হয়ে যায়। আলো হওয়ার পরে না সবাই চুপ হয়ে থাকে একদম। ওই টাইমে হঠাৎ করে ডক্টর বলছে she is normal, don't worry, she is normal, she is getting normal, and তার সবকিছু নর্মালে চলে যাচ্ছে, মানে তার শ্বাস প্রশ্বাসও 70-এ চলে আসছে তখন, যেখানে 100 চলে যাচ্ছে বাট নামতে শুরু করে। এবং ঠিক ওই 3 ঘন্টা ওনার শ্বাস প্রশ্বাস নিচেই ছিল, এবং মনে হলো কি চাঁদের আলোটা আমার চোখটার মধ্যে পড়ে আছে সারাটাক্ষণ ধরে নিচে নামা পর্যন্ত। মানে ইটস মিরাকেল একটা ঘটনা। এবং ডক্টরও বলেন যে মানে আমরা ভেবেছি উপরে আসলে অ্যাভারেজে আসলে উপরে রাতের বেলায় যদি এয়ার অ্যাম্বুলেন্স যায় আসলে আমাদের বেশি একটা যদি ক্রিটিক্যাল রোগী হয় তারা থাকে না। আপনি ইউ আর গুড লাক, মানে যে সে বেঁচে আছে। তখন আমার মনে হচ্ছিল আমার বাবাকে তার লাইফে সে যার কাছে যেতে চাইছে, কারণ আমার মা যখন ওই জায়গায় থাকা ছিল, যখন উনি চোখ খুলছিল না, ওনাকে ফার্স্ট ডায়লগে বলা ছিল মা টুনি আসছে, উনি না করছে, মানে আমার বড় বোন, ইমিডিয়েট বোন। বাবা আসছে না, তুমি যাবা বাবার কাছে, শুধু এতটুকুই করছে। আমার এখনো চোখ বন্ধ, এই মা মেজদির কাছে যাবা, এখানে থাকবা, মানে উনি চোখ খুলতে পারতেছে না, ওনার ওই এনার্জিটা নাই। বাট উনি মুখে আমার মা আমি চলে যাব, মানে সিসিও থেকে, এতটুকুই। মা থাকি, উত্তর নাই। তারপর আস্তে করে চোখ দিয়ে জল পড়তেছে, মানে উনি কষ্ট পাচ্ছে বাট বলতে পারতেছে না। মানে এরপরে আমরা ডিসিশন নিই যে এনিহাও আমার মাকে আমরা লাইভ নিয়ে যাব, জীবিতই নিয়ে যাব, এবং আমরা মাকে নিয়েও আসছি। আমার মাকে আমরা ভাই বোন সবাই মাথার উপর রাখতাম। আমার মা বাবা দুজনকে আমরা চেষ্টা করি যে আমরা আসলে অনেক মানে ট্রাই করতাম। আর আমার মাকে আমার মেয়েই মনে হতো। আমার কাছে কখনো মনে হয় নাই যে আসলে মানে আমি যখন আমার মায়ের ওয়াশরুম ক্লিয়ার করা শুরু করছি সেদিন থেকে আমার কাছে আমার মাকে আমার বাচ্চা মনে হইতো, সিম্পলি আমার বাচ্চা। রাতের বেলা ঘুম আসে না, তোর বাবু আসতেছে, এই কথা বলিস না, তোর বাবু আসতেছে। আমরা ঘুমের ভান করতাম, ছেলে মেয়ের মতো ঘুমের ভান করে শুয়ে থাকতে হবে। আবার বাবা রুম থেকে চলে যেত, আবার দুজন কথা শুরু করতাম,
বাপি রে বাপি, কালকে কি স্কুল, কালকে ওকে অফিসে যাইতে না? না মা, তুমি সুস্থ হও, তারপর যাও। তারপর ভালো লাগতেছে না, পরে পিঠের মধ্যে যে শুইতাম, আমি পিছনে ঢেলান দিতাম, আমার মা আমার বুকের মধ্যে শুয়ে থাকতাম, শুয়ে ঘুমায় থাকতে। ইটস আ ট্রুস্ট, মানে আই লাভ আমার মা, আমার সবকিছু। এবং আমি আমার মাকে সবসময় একটা কথা বলতাম, মা মাগো, মা মাগো, মানে যখন উনি অসুস্থ হচ্ছে তখন মা মাগো ডাকতে শুরু করতাম। আসলে রেসপন্ডিং হঠাৎ করে, আসলে এই পেশেন্ট যারা হয় লিভার সিরোসিস, তারা হঠাৎ করেই সিক হয়, মানে উনি হঠাৎ করে অসুস্থ। এবং আমার মাকে কেন্দ্র করে আমি সিনেমা থেকে শুরু করে সবকিছু থেকে দূরে সরে গেছিলাম। মানে দূরে সরে বলতে হচ্ছে আমি কাজ করতাম না, মানে আমার মা, আমার কাছে অনেকগুলো মুভি অফার ছিল, ওই সময় অনেকগুলো মুভি রানিংও ছিল, আমার কাছে টাকাও আসছে অ্যাডভান্স, আমি অ্যাডভান্সও ফেরত দিচ্ছি। মানে আমার কাউরে দরকার নাই, প্রফেশনের মাইরে বাপ। আমার মা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়, আমার বাবা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। প্রফেশন দিয়ে আমি কি করব? আমি বাবা একটা চাকরি করলে 10,000 টাকা বেতন পাবো, এটা ইস্যুস না। তাদের টেক কেয়ার, ইভেন এই যে আমি দেশের বাইরে কোথাও ঘুরতে যাই না, বিকজ অফ আমার বাবা মাকে ছাড়া আমার যেতে ইচ্ছা করে না কোথাও একদম। মানে আমার ইউএস এর ভিসা ছিল, আমার মা বারবার বলতেছে তুই যা, একটু থেকে আয়, সেটেলমেন্টেরও তো লাগে একটা কিছু, যেটা বাংলাদেশের মানুষ করে। বাট আমি যাইনি আমার বাবা মাকে ছেড়ে। ইভেন আমার বাবার সাথে এখন ঘুমাই, আমি কোথাও যেতেও পছন্দ করি না। আমার কাছে মনে হয় আমি আমার বাপটার সাথে থাকলে আমার বাপ খুশি হয়। দ্যাটস ইট। আর মা দিবসের একটাই কথা, মা দিবসে প্রত্যেকটা সন্তানদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনাদেরকে আপনাদের মা বাবা যখন ছোট ছিলেন সব কষ্ট, যত কষ্ট আপনারা দিচ্ছেন সব কষ্ট সহ্য করে আপনাদেরকে বড় করছে, এবং তাদের জীবনের একটাই স্বপ্ন আপনাদের বড় হওয়া। তেমনি তারা যখন একটু বড় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন ওই দায়িত্বটা আসলে আপনাদের, যেটা আমি পালন করছি বা আমি করব সামনেও। সো আমি চাই যে আপনারা সবাই, আপনারা যখন বড় হয়ে যাবেন তখন যেন আপনাদের বাবা মাকে আপনারা আপনাদের ছেলে মেয়ে মনে করেন, এবং তাদেরকে ঠিক ছেলে মেয়ের মতোই আগলে রাখেন এবং তাদেরকে সেভাবে ভালোবাসেন। তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। যারা বাবা মাকে ভালোবাসে তাদের জীবনটা অনেক সুন্দর। আমার জীবনটা অনেক সুন্দর, আমার অনেক কষ্ট আছে। লাইক আমি অনেকদিন কাজের বাইরে ছিলাম, আমি অনেকগুলো কাজ করতে পারছি না, আমি এখন অনেক এক্সপেক্টিং ওয়ার্ক করছি না, বিকজ অফ আমি মিডিয়া থেকে বাইরে ছিলাম। কিন্তু বিশ্বাস করেন, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি, তখন আমি সবসময় বলি আমি অনেক ভালো আছি। কারণ একটাই, কারণ আমি আমার মার সাথে আছি, আমি আমার বাবার সঙ্গে থাকতে পারতেছি। আমি খুবই খারাপ থাকি, আমার বাপ তো বেঁচে আছে, আমি ভালো আছি। আমার ভাই হচ্ছে আমার পরবর্তী বাবা বলা যায়। লাইক আমি আমার ভাইকেও আমার সেম ভাবেই ভালোবাসি। সো মা দিবসে সবাইকে একটা অনুরোধ থাকবে, আপনাদের মাকে বাবাকে আরো বেশি করে ভালোবাসেন, তারাই আপনাদের লাইফ। দ্যাটস ইট।